আসসালামু আলাইকুম। স্বপ্নপূরণ একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন কেয়ারের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগতম। তোমাদের সাথে আছে আমি সালমান আহমেদ। আজকে তোমাদের উচ্চতর গণিত দ্বিতীয় পত্রের কনিক্স চ্যাপ্টারের তৃতীয় লেকচার নিয়ে। তোমরা যারা ক্লাস আসছে একটু ক্লাসটা শেয়ার করে দাও কাইন্ডলি। একটু লেট হওয়ার জন্য সরি। সিনথিয়া শাহিন, ওয়ালাইকুম আসসালাম। তাহমিনা আক্তার মিম, ওয়ালাইকুম আসসালাম। শামিম জামান আছে আমাদের সাথে, ওয়ালাইকুম আসসালাম। ফারিয়া বিনতে ফারুক আছে আমাদের সাথে, ওয়ালাইকুম আসসালাম আপু। নূরজাহান স্নেহা, ওয়ালাইকুম আসসালাম। একটু ক্লাসের লিংকটা গ্রুপে শেয়ার করে দাও। মুফাত্তিহা ইসলাম মাহা আছে আমাদের সাথে। আচ্ছা, আমাদের সাথে আর কে কে আছে? আসিফ আহমেদ ভাই আছে আমাদের সাথে, ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে, তোমরা জয়েন হও, আমরা আর 1-2 মিনিটের মধ্যে শুরু করব। আমাদের সাথে আছে শাহরিয়ার তানভীর মাহি ভাই, চলে আসলাম। ঠিক আছে, ক্লাস করো, একটু ওয়েট করো, আমরা শুরু করবো। আজকে একটু লেট হয়ে গেল, সরি। আসিফ আহমেদ বলছে সবার অঙ্ক মিলে আমার অঙ্ক মিলে না। ভাই তো ব্রাক কাঁপাই দিতেছেন অঙ্ক করে। শামীম জাম বলছে ভাই কোথায় থেকে ক্লাস নিচ্ছেন? ভাই আমি বাসা থেকেই ক্লাস নিচ্ছি। আরিয়া বিনতে ফারুক, প্রচুর ম্যাথ করতে হবে, যদিও ম্যাথ পারি না। আপু আপনারা ম্যাথ করাল, আপনি বায়োলজির বস। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, তো আমরা শুরু করে দিব 15-র মধ্যে। ঠিক আছে, 13 হয়েছে। তোমরা একটু কাইন্ডলি ক্লাসটা শেয়ার করো, আর কে কোথা থেকে ক্লাস করতেছো, কোন জেলা থেকে, এটা একটু কমেন্ট করিও, তাহলেই হবে। 15-র মধ্যে আমরা শুরু করব। আচ্ছা, হারিয়ে ভারত বলছে কি যে বলে ভাইয়া। আচ্ছা, তাহমিনা আক্তার বলছে আমি কুমিল্লা থেকে, শামীম জামান বগুড়া থেকে, মাহানুর গাইবান্ধা থেকে,
হৃদয় আছে সুনামগঞ্জ থেকে, মাহি আছে চিটাগাং থেকে, তারপরে মুফাত্তেহ ইসলাম মাহা আছে চাঁদপুর থেকে। ঠিক আছে, ওকে, আমরা দেরি করবো না, ক্লাসটা শুরু করে দিচ্ছি। তোমরা যদি পারো ক্লাসটা বিভিন্ন গ্রুপে শেয়ার করে দিও। তোমরা যে সকল গ্রুপে অ্যাড আসো, যেগুলোতে তোমাদের পাবলিক গ্রুপ বলো বা মেসেঞ্জার, তোমাদের স্টাডি গ্রুপ, তোমাদের বন্ধুরা যাতে ক্লাসটা করতে পারে, যেহেতু ক্লাসটা সম্পূর্ণ ফ্রি। ঠিক আছে, দেখো এর আগে আমরা কনিক্সের 2টা ক্লাস নিয়েছিলাম। ঠিক আছে, সেখানে আমরা কনিক্সের মোটামুটি পরাবৃত্তটা ভালোভাবে শেষ করে ফেলছি। ঠিক আছে, আর 2-একটা টাইপ বাকি ছিল, যা আমি একটা শর্ট ভিডিও করে তোমাদের দিয়ে দিছি। এখন আজকে আমরা আসলে লাস্ট লেকচার, আমরা পড়বো উপবৃত্ত আর অধিবৃত্ত। ঠিক আছে, দেখো আমি তোমাদের আবার বলতেছি, কনিক্স চ্যাপ্টারের মধ্যে ইম্পর্টেন্সের হিসাব করলে পরাবৃত্তের ইম্পর্টেন্স হচ্ছে তোমার সবচেয়ে বেশি। ঠিক আছে, তারপরে তোমার উপবৃত্ত এবং ফাইনালি অধিবৃত্ত। ওকে ওকে, তো আমরা দেরি করব না, শুরু করি। দেখো আজকে আমাদের পড়ার যে টপিক সেটা হলো উপবৃত্ত। ঠিক আছে, তো একটু খেয়াল করো। আচ্ছা, আমাদের আজকে যে পড়ার টপিক সেটা হলো প্রথম টপিক, যেটা উপবৃত্ত। ওকে, আজকে তোমাদের গ্রুপে একটা ছেলে আছে, ওর নামটা ভুলে গেলাম, নামটা কি ছিল, একটা প্রশ্ন দিছিল, ছেলেটা হইল পারভেজ হোসেন নিলয়। নিলয় কি ক্লাসে আসো? থাকলে একটু কমেন্ট করিও। তুমি একটা প্রশ্ন দিছিল, এই কোশ্চেনটা আজকে আমি উপবৃত্ত পড়ানোর পরে শেষ করে দিব। ঠিক আছে, কারণ ওটা উপবৃত্তের টপিক থেকে প্রশ্নটা ছিল। ওকে, দেখো এখন আমাদের আজকে পড়ার টপিক হলো উপবৃত্ত। আচ্ছা, ফার্স্ট কথা, উপবৃত্তের ক্ষেত্রে আমরা জানি উৎকেন্দ্রিকতা ই ইজ গ্রেটার দেন 1, সরি হ্যাঁ, ই ইজ গ্রেটার দেন, নাকি সরি, ই ইজ লেস দেন 1, একটু ভুল লিখছি। উৎকেন্দ্রিকতা ই ইজ লেস দেন 1, এটা জানা লাগবে। উৎকেন্দ্রিকতা নিয়ে যদিও আমরা আগে অনেক কথাবার্তা বলছি। ঠিক আছে, এটা নতুন কিছু না তোমাদের কাছে এখন। আচ্ছা, উপবৃত্ত এখন খেয়াল করো, উপবৃত্তের চিত্রটা কীরকম হয়। দেখো উপবৃত্তের চিত্রটা মূলত হয় 2 রকমের। দেখো 2 রকমের কীরকম, দেখো এইটা যদি হয় আমাদের এক্স অক্ষ এবং এইটা হলো আমাদের ওয়াই অক্ষ। এইটা এক্স অক্ষ, এইটা আমাদের ওয়াই অক্ষ। ঠিক আছে, উপবৃত্তটা হইতে পারে এরকম, অথবা হইতে পারে এরকম। ওকে, এখন তোমরা বলতে পারো ভাইয়ের দুইটার মধ্যে ডিফারেন্স কি, খেয়াল করে দেখো। এই যে দেখো, এইটা হলো তোমার যে অক্ষটা বড়, দেখো এখানে তোমার এক্স অক্ষটা বড়, ওয়াই অক্ষটা ছোট, আর এখানে তোমার ওয়াই অক্ষটা বড়, এক্স অক্ষটা ছোট। তার মানে এখানে বৃহৎ অক্ষ হয়েছে এক্স অক্ষ, ক্ষুদ্র অক্ষ ওয়াই অক্ষ, আর এখানে তোমার বৃহৎ অক্ষ ওয়াই অক্ষ আর ক্ষুদ্র অক্ষ এক্স অক্ষ। ওকে, এটাই হলো তোমার তফাৎ। দেখো এটা হলো তোমার উপবৃত্তের কেন্দ্র বা মূলবিন্দু, যেটা তোমার 0 0। ঠিক আছে, তো মূলবিন্দু থেকে দেখো, মনে রাখবা পরাবৃত্তের ক্ষেত্রে আমরা সবগুলো প্রপার্টি একটা করে দেখছিলাম, সেখানে আমাদের উপবৃত্তের জন্য প্রপার্টিগুলো হয় দুইটা করে। কীরকম, দেখো এখানে একটা শীর্ষবিন্দু, এইখানে একটা শীর্ষবিন্দু। ঠিক আছে, দেখো আমরা যদি নিয়ামক রেখা আঁকি, এইখানে একটা নিয়ামক রেখা, এখানে একটা নিয়ামক রেখা, আবার এইটার ক্ষেত্রে এখানে একটা নিয়ামক রেখা, এখানে একটা নিয়ামক রেখা, অর্থাৎ সব কিছু দুইটা করে। ঠিক আছে, তো খেয়াল করো, এই যে কেন্দ্র থেকে শীর্ষবিন্দু পর্যন্ত দূরত্বটা, এটাকে বলা হয় এ। আর এখানে খেয়াল করো, এখানে তোমার যে ক্ষুদ্র অক্ষের যেই দৈর্ঘ্য, মানে ক্ষুদ্র অক্ষের যে অর্ধেক, সেটা হলো বি। ওকে, আর এখানে দেখো, এখানেও তোমার এতটুকু এ, এখানে এতটুকু হয়েছে বি। তো দেখো উভয় ক্ষেত্রেই তোমার উপবৃত্তের সমীকরণ হয়েছে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 1। ওকে, তাহলে তফাৎটা কোথায় ভাইয়া, তফাৎটা কোথায়? তফাৎটা হয়েছে যখন তুমি এই উপবৃত্তের ক্ষেত্রে চিন্তা করবা, এখানে তোমার এ ইজ গ্রেটার দেন বি। দেখো এ ইজ গ্রেটার দেন বি, এবং এই উপবৃত্তের ক্ষেত্রে যখন চিন্তা করবা তখন তোমার বি ইজ গ্রেটার দেন এ। এইটাই হলো তফাৎ। এই দুইটা তফাতের উপর ভিত্তি করে আমাদের প্রপার্টিগুলো চেঞ্জ হয়। ওকে, তো আমরা প্রথম দেখব হলো এই চিত্রটার জন্য। দেখো প্রথম আমরা যেটার জন্য দেখব সেটা হলো, আচ্ছা আমি একটু পেজটাকে 2 ভাগে ডিভাইড করে ফেলি যাতে আমার দেখতে সুবিধা হয়। ওকে ওকে, খেয়াল করো, আমরা প্রথমে যে চিত্রটার জন্য দেখব সেটা হলো এই যে এইটা। ওকে, যদিও আমার চিত্র আঁকা খুব সুন্দর হয় না, এটা হলো এক্স অক্ষ, এটা হলো ওয়াই অক্ষ। ওকে, সবাই যারা আছেন ক্লাসে একটু মনোযোগ দেন। দেখেন এটা হলো আমাদের উপবৃত্তের বৃহৎ অক্ষ এবং এটা হলো ক্ষুদ্র অক্ষ। ওকে, তো দেখেন আপনাকে আমি প্রথমেই বলছি যে উপবৃত্তের ক্ষেত্রে নিয়ামক থাকবে এরকম। ঠিক আছে,
তো এখানে প্রপার্টিগুলো আসলে কীরকম খেয়াল করেন। আপনাকে 1 নাম্বার প্রপার্টি দেখেন, আপনাকে আগে আমি বলছিলাম না যে এটা কেন্দ্র, কেন্দ্রটা কি মূলবিন্দু, তাহলে কেন্দ্রটা আসলে কি দেখেন, নাম্বার 1 প্রপার্টি কেন্দ্র ইকুয়াল টু হয়েছে আপনার 0 0, মূলবিন্দু 0 0। ওকে ফাইন। কেন্দ্র থেকে এই যে শীর্ষবিন্দু পর্যন্ত যে দূরত্বটা, এটা আসলে এ, এটা যদি এ হয়, এই যে এইখান থেকে এতটুকুর দূরত্ব কিন্তু এ, তাহলে দেখেন আপনাকে আমি বলছিলাম কি যেটা বড় সেটা বৃহৎ অক্ষ, তাহলে 2 নাম্বার যেটা বৃহৎ অক্ষের দৈর্ঘ্য, বৃহৎ অক্ষের দৈর্ঘ্য, বৃহৎ অক্ষের দৈর্ঘ্য কত আপনারাই বলেন তো, বৃহৎ অক্ষের দৈর্ঘ্য কত, a প্লাস a, তার মানে কি 2a। আর এতটুকু আমরা জানি b এবং এতটুকুও b, তাহলে আপনাকে যদি বলে যে ক্ষুদ্র অক্ষের দৈর্ঘ্য, ক্ষুদ্র অক্ষের দৈর্ঘ্য এটা কি হবে 2b। ওকে, এই যে এতটুকু b, এতটুকু b। ওকে, এখন আমরা আসি, দেখেন এটা হলো আমার 4 নাম্বার, তাই না? 4 নাম্বার, হ্যাঁ 4 নাম্বার আমাদের শীর্ষবিন্দু। দেখেন শীর্ষবিন্দু কোনটা, শীর্ষবিন্দু আছে আমার এইখানে আর এইখানে, তাইলে দেখেন শীর্ষবিন্দু কি হবে, শীর্ষবিন্দু যেহেতু আমাদের শীর্ষবিন্দুটা বৃহৎ অক্ষের উপরে থাকবে, তাহলে শীর্ষবিন্দু ইকুয়াল টু হবে তোমার, দেখো এটা বৃহৎ অক্ষটা এক্স অক্ষ, এক্স অক্ষের উপর আমরা জানি ওয়াই এর মান অলওয়েজ 0, আর এটা হবে তোমার মানে এক্স এর মান হবে প্লাস মাইনাস এ। ওকে, এটা গেল শীর্ষবিন্দু। 5 নাম্বার প্রপার্টি, তোমাকে 5 নাম্বার প্রপার্টি জিজ্ঞেস করবে উপকেন্দ্র, উপকেন্দ্র বা ফোকাস। দেখো এখানেই তোমার উৎকেন্দ্রিকতা চলে আসবে। ওকে, উপকেন্দ্র বা ফোকাস, দেখো উপকেন্দ্র বা ফোকাস এটাও কিন্তু দুইটা, একটা হলো এইখানে, একটা হলো এইখানে। দেখো শীর্ষবিন্দু থেকে, আচ্ছা শীর্ষবিন্দু থেকে এই যে এই পর্যন্ত যে দৈর্ঘ্যটা আমি নিলাম, শীর্ষবিন্দু থেকে উপকেন্দ্র পর্যন্ত দৈর্ঘ্য, এটা হলো তোমার এই, ঠিক আছে, এই বলা হয়। অর্থাৎ এ কোনটা, এ হলো মূলবিন্দু থেকে মানে কেন্দ্র থেকে শীর্ষবিন্দু পর্যন্ত দৈর্ঘ্যটা এ, আর কেন্দ্র থেকে উপকেন্দ্র পর্যন্ত দৈর্ঘ্য আসবে কিভাবে, এই এর সাথে আমি যদি ই এর মানটা গুণ করি। এখন এটা একটা বোঝার সিস্টেম বলে দিই আপনাকে, আমরা জানেন যে, আচ্ছা এখানে খেয়াল করেন উপবৃত্তের ক্ষেত্রে আমরা জানি ই ইজ লেস দেন 1। আপনি এই একটা মনে করেন সংখ্যা, এই সংখ্যার সাথে একের থেকে ছোট কোনো সংখ্যা যদি গুণ করেন সেটা কিন্তু ছোট হয়ে যায়। তাহলে দেখেন এ দৈর্ঘ্যটা বড়, এর সাথে যখন আপনি একের থেকে কোনো ছোট সংখ্যা গুণ করবেন এ ই, সেটা কিন্তু আসলে ছোট হবে। দেখেন আসলেই কিন্তু এর থেকে এ ই যে দৈর্ঘ্যটা, এই যে এ ই কতটুকু, এ ই হয়েছে এতটুকু, আর এ কোনটা, এ হয়েছে এখান থেকে শুরু করে একদম এই যে এই পর্যন্ত। তাহলে এখানে এ ই, অবশ্যই এখানেও একটা আছে, তার মানে কি এতটুকু আপনার এ ই, তাই না? তাহলে দেখেন উপকেন্দ্র বা ফোকাস সেটা কি প্লাস মাইনাস এ ই কমা 0, অবশ্যই দুইটা আছে যেহেতু, একটা প্লাস মানে এক্স অক্ষের ধনাত্মক দিকে আর একটা হলো এক্স অক্ষের ঋণাত্মক দিকে। আপনারা কি বুঝতেছেন কিনা একটু বলেন। ওকে ফাইন, এখন খেয়াল করেন 5 নাম্বার যেটা, উৎকেন্দ্রিকতা ই, ই এর সূত্র কি দেখেন, ই ইকুয়াল টু সবসময় মনে রাখবেন √1 মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার। ঠিক আছে, এখন আপনারা বলতে পারেন এখানে বি স্কোয়ার বাই স্কোয়ার, সবসময় মনে রাখবেন ছোটোটার স্কোয়ার ডিভাইডেড বাই বড়টার স্কোয়ার। এখানে ছোট কোনটা, ছোট কিন্তু বি আর বড় এ। অবশ্যই এই উপবৃত্তের ক্ষেত্রে অবশ্যই এ ইজ গ্রেটার দেন বি। ঠিক আছে, এখন দেখেন তাহলে কি ছোট কোনটা, ছোট স্কোয়ার ডিভাইডেড বাই বড় স্কোয়ার। ফাইন, এখন আসি আমরা 6 নাম্বার প্রপার্টি। 6 নাম্বার প্রপার্টি কি হবে দেখেন, নিয়ামকের সমীকরণ, নিয়ামকের সমীকরণ। দেখেন নিয়ামক কোন দুইটা, এটা হলো এইটা এবং এইটা। এখন খেয়াল করেন এই নিয়ামক রেখাগুলা ওয়াই অক্ষের সমান্তরাল। ওকে, নিয়ামক রেখাগুলা ওয়াই অক্ষের সমান্তরাল। তো ওয়াই অক্ষের সমান্তরাল কোনো রেখার সমীকরণ হয়েছে এক্স ইকুয়াল টু সামথিং। এখন এক্স ইকুয়াল টু কি দেখেন, যেহেতু আমার দুইটা নিয়ামক, তাহলে এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস এ বাই ই। ঠিক আছে, এটা হলো আপনার নিয়ামকের সমীকরণ। এখন আমরা আসি উপকেন্দ্রিক লম্বের সমীকরণ। দেখেন উপকেন্দ্রিক লম্ব কোনটা, এই যে উপকেন্দ্র দিয়ে একটা রেখা টানলাম, এই উপকেন্দ্র দিয়ে একটা রেখা টানলাম, এই দুইটা হয়েছে আমার উপকেন্দ্রিক লম্ব, তাই না? তাহলে
আপনাকে যদি বলে যে আমি উপকেন্দ্রিক নম্বর না লিখে উপকেন্দ্রিকটা আমি উ দ্বারা প্রকাশ করলাম, উপকেন্দ্রিক লম্বের সমীকরণ কি হবে দেখেন তো, এটাও কিন্তু তোমার ওয়াই অক্ষের সমান্তরাল রেখা এই দুইটা, তাহলে রেখাটার সমীকরণ কি হবে এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস, এখানে কি হবে দেখো, এখানে এতটুকু দূরত্ব কত ছিল এ ই, তাই না, কেন্দ্র থেকে এই যে উপকেন্দ্র পর্যন্ত দূরত্ব ছিল এ ই, তাহলে এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস এ ই, এটা হলো তোমার উপকেন্দ্রিক লম্বের সমীকরণ। ওকে, এখন আমরা আসব উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, লম্বের দৈর্ঘ্য। ওকে, দেখো উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কি হবে, দেখো উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য মনে রাখবা এই ক্ষেত্রে 2b²/a, ঠিক আছে, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য যখন a ইজ গ্রেটার দেন b তখন 2b²/a। আর ফাইনালি তোমার কোনোটা কি বাদ গেল, প্রধান অক্ষ, ক্ষুদ্র অক্ষ, উপকেন্দ্র, শীর্ষবিন্দু, কেন্দ্র, আচ্ছা আমি এখানে একটা ভুল করছি, আচ্ছা যাই হোক, এখানে এই সংখ্যাগুলো একটু ভুল করে ফেলছি, এখানে 2টা 5 লিখে ফেলছি, যাই হোক। আচ্ছা এখন খেয়াল করো, ফাইনালি তোমাকে যদি বলে যে উপকেন্দ্র দ্বয়ের দূরত্ব কীরকম, কেন্দ্র দ্বয়ের দূরত্ব, উপকেন্দ্র দ্বয়ের দূরত্ব যদি তোমাকে জিজ্ঞেস করে সেটা কি হবে, দেখো উপকেন্দ্র দ্বয়ের দূরত্বটা হবে, দেখো এই হলো একটা উপকেন্দ্র, এই হলো একটা উপকেন্দ্র, দেখো আমি তোমাকে বলছিলাম এতটুকুর দৈর্ঘ্য হয়েছে এ ই এবং এতটুকুর দৈর্ঘ্য হয়েছে এ ই, তাহলে এ ই প্লাস এ ই দুইটা যোগ করলে কত হয় 2ae। ওকে, এটা হলো তোমার উপকেন্দ্র দ্বয়ের দূরত্ব। আচ্ছা এইটা গেল আমার এই পরাবৃত্ত উপবৃত্তের ক্ষেত্রে প্রপার্টিগুলো। এখন তোমাকে যদি আরেকটা উপবৃত্ত এখানে আঁকে কীরকম, যে এরকম দেখো, ওকে এরকম একটা আঁকলো, এই ক্ষেত্রে তুমি অবশ্যই জানো যে এই ক্ষেত্রে তোমার বি ইজ গ্রেটার দেন এ, তাই না, এবং উভয় ক্ষেত্রেই তো সমীকরণ কি এটা তো তোমরা জানো, সমীকরণটা হয়েছে x² / a² + y² / b² ইজ ইকুয়াল টু 1। ওকে, তাহলে খেয়াল করো, এখন খেয়াল করো, এটা হলো আমাদের এক্স অক্ষ, এটা হলো আমাদের ওয়াই অক্ষ। ওকে, এটা যদি এক্স অক্ষ এবং এটা যদি ওয়াই অক্ষ হয়, এখন এই উপবৃত্তের প্রপার্টিগুলো আমরা কীভাবে বের করবো, দেখো প্রথম প্রপার্টিটা দেখো, কেন্দ্র যখন আমাদের স্ট্যান্ডার্ড ফরম্যাটে থাকবে তখন অবশ্যই কেন্দ্র, এটার ক্ষেত্রেও দেখো এই ক্ষেত্রেও তোমার কেন্দ্র মূলবিন্দুতে অর্থাৎ 0 0, ঠিক আছে, আমি বাংলা কথাগুলো এখানে লিখতেছি না। 2 নাম্বার প্রপার্টি বৃহৎ অক্ষের দৈর্ঘ্য, দেখো এখানে তোমার বৃহৎ অক্ষ কোনটা, ওয়াই অক্ষ না, আর ওয়াই অক্ষ এতটুকু বি এতটুকু বি, তাহলে বৃহৎ অক্ষের দৈর্ঘ্য 2b। 3 নাম্বারে আসো ক্ষুদ্র অক্ষ, ক্ষুদ্র অক্ষ কোনটা, এতটুকু এ এতটুকু এ, এক্স অক্ষ না, তাহলে এতটুকু কত 2a। 4 নাম্বারে আসো শীর্ষবিন্দু, দেখো শীর্ষবিন্দু কোথায় থাকে, শীর্ষবিন্দু থাকে বৃহৎ অক্ষের উপরে, তাহলে দেখো এই বিন্দুটা কি, এই বিন্দুটা হয়েছে 0, b আর এই বিন্দুটা হয়েছে 0, -b, তাই না, তাহলে শীর্ষবিন্দু হবে 0, ± b। ওকে, এখন আসি আমরা 5 নাম্বার, দেখো উপকেন্দ্র বা ফোকাস, দেখো উপকেন্দ্র বা ফোকাস কোথায়, অবশ্যই এইখানে এবং এইখানে দুইটা বিন্দু, তাই না, তাহলে অবশ্যই এক্স এর মান 0 হবে আর এখানে তোমার ±be। ওকে, এটা হলো তোমার উপকেন্দ্র বা ফোকাস। বুঝতেছো কিনা একটু কমেন্ট করো তো। হ্যাঁ শামীম জামান আছে, তাহমিন আক্তার মিম বসে, আচ্ছা ঠিক আছে, খেয়াল করো এখনও তো ম্যাথ শুরু হয় না, ম্যাথ শুরু হলে আসলে তোমরা ক্লাসে মজা পাবে, এখন তো তোমাদের যা সূত্রগুলো বুঝাইতেছি কীভাবে আসছে। ওকে, এখন খেয়াল করো, আচ্ছা আমি এই বোঝার সুবিধার্থে এখানেও যেহেতু 2টা 5 লিখছি, আমি এখানেও 2টা 5ই লিখলাম, ঠিক আছে। ওকে, দেখো উৎকেন্দ্রিকতা ইকুয়াল টু কি, দেখো তো আমি তোমাকে কি বলছিলাম, √1 - ছোট স্কোয়ার, ছোট কি আছে এখানে এ, তাই না, তাহলে a স্কোয়ার ডিভাইডেড বাই বড় স্কোয়ার, বড় আছে বি, তাহলে বি স্কোয়ার। ওকে, ওকে দেখো এখন তোমাকে বলছে নিয়ামকের সমীকরণ, আচ্ছা এখানে নিয়ামক কোথায় কোথায় হবে, নিয়ামক হবে এখানে একটা এইখানে একটা, তাই না, তাহলে দেখো নিয়ামক যেহেতু আমাদের এক্স অক্ষের সমান্তরাল রেখা, এক্স অক্ষের সমান্তরাল, এক্স অক্ষের সমান্তরাল, তাহলে আমাদের সমীকরণটা অবশ্যই হবে y = ± b/e।
ওকে। আর তোমাকে যদি বলে যে উপকেন্দ্রিক লম্বের সমীকরণ, উপকেন্দ্রিক লম্ব কোন দুইটা, এটা এবং এইটা, এই দুইটাও কিন্তু এক্স অক্ষের সমান্তরাল এবং এতটুকুর দৈর্ঘ্য কত আমরা জানি বিই, তাই না? তাহলে যদি তোমাকে উপকেন্দ্রিক লম্বের সমীকরণ বের করতে বলে সেটা হবে y ইকুয়াল টু প্লাস মাইনাস বিই। ওকে, এখন এরপরে খেয়াল করো, এখন তোমাকে কি বলবে, এখন মনে করো কোনটা কোনটা বের করলাম, নিয়ামকের সমীকরণ, উপকেন্দ্রিক লম্বের সমীকরণ। আচ্ছা, এখানে তো ভি ডাবল আই, এটা ভি ট্রিপল আই। আচ্ছা, এখন দেখো তোমাকে যদি উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য বলে, দেখো এখানে তোমার অবশ্যই বি ইজ গ্রেটার দেন এ, তো বি ইজ গ্রেটার দেন এ হলে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য হবে 2a²/b। ওকে, এবং ফাইনালি তোমাকে যদি বলে উপকেন্দ্র দ্বয়ের দূরত্ব, দেখো এতটুকু হয়েছে বিই, এতটুকু বিই, তাহলে অবশ্যই আমরা বলবো যে 2বিই, এটা হলো দূরত্ব। ওকে, আচ্ছা মাহানুর বুঝতে পারছো? আচ্ছা, এই হলো তোমার প্রপার্টিগুলো, ঠিক আছে? এখন আমরা আস্তে আস্তে ম্যাথের দিকে চলে যাব, খেয়াল করো। চলো আমরা ম্যাথ দেখি। প্রপার্টিগুলো আশা করি বুঝছেন, এখন আমরা ম্যাথে চলে যাব। যারাই ক্লাস করতেছেন ভাই বোনেরা, আপনারা একটু কাইন্ডলি নোট জমা দিবেন। আগের দিন একজনের নোট খুব সুন্দর হয়েছিল, কে যেন নোট জমা দিয়েছিল, মাহানুর সম্ভবত নোট জমা দিয়েছিল, আর মাহি নোট জমা দিয়েছিল, আর কেউ নোট জমা দেয় নাই সম্ভবত, কেউ দিয়ে থাকলে আমার হয়তো চোখে পড়ে নেই। ওকে, আচ্ছা এখন দেখেন একটা প্রশ্ন দেখব। আপনাকে এখানে একটা প্রশ্ন দিল, সাপোজ কোশ্চেনটা আমার সাথে লিখে ফেলেন যে এক্স প্লাস 4 হোল স্কোয়ার ডিভাইডেড বাই 100 প্লাস y মাইনাস 6 হোল স্কোয়ার ডিভাইডেড বাই 64 ইকুয়াল টু 1। ঠিক আছে, এরকম একটা উপবৃত্ত হলে ই ইকুয়াল টু হোয়াট? এটা আপনার আসছিল ডিইউতে আসছিল 3 বার, ডিইউ আর জে এন ইউ। ওকে, খেয়াল করেন, আমি এর সাথে আরও কিছু ইনফো অ্যাড করব। ঠিক আছে, এটা হলো 1 নাম্বার দিলাম, আমি এরপরে আরও কিছু জিনিস এখান থেকে বের করব। সেটা হলো এখান থেকে আমি বের করব 2 নাম্বারে আমি বের করব কেন্দ্র, 3 নাম্বারে আমি বের করব উপকেন্দ্র বা ফোকাস। ঠিক আছে, ফোকাস। আর 4 নাম্বারে আমি বের করব নিয়ামকের সমীকরণ। অনেকগুলা প্রপার্টি আমি একটা প্রশ্ন থেকে বের করব, নিয়ামকের সমীকরণ। ওকে, ওকে ফাইন, মনোযোগ দেন। প্রশ্ন তুলছেন আপনারা? প্রশ্ন তোলা হয়েছে? প্রশ্ন তোলা হলে ক্লাসে মনোযোগ দেন। দেখেন, আপনাকে এখানে একটা উপবৃত্তের সমীকরণ দেওয়া আছে, প্রথমে বলছে ই এর মান। আচ্ছা, আমরা 1 নাম্বারটা বের করি। দেখেন আপনারা এখানে কি দেখতে পাইতেছেন, এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার আছে, কিন্তু এখানে এক্সটা আসলে কি? এক্সটা আসলে এক্স নহে, এটা হলো এক্স প্লাস 4। ওয়াইটা আসলে ওয়াই নহে, এটা হলো ওয়াই মাইনাস 6। ঠিক আছে, এটা কি? এটা হলো আমাদের এক্স এবং এটা হলো আমাদের ওয়াই। ওকে, তো যখন আমরা উৎকেন্দ্রিকতা বের করব তখন আমরা কি দেখব? এ বড় না বি বড়? দেখেন তো, এখানে অবশ্যই এ ইজ গ্রেটার দেন বি। কিভাবে? এটা হলো এ স্কোয়ার 100, বি স্কোয়ার 64, তাহলে অবশ্যই এ ইজ গ্রেটার দেন বি হবে, কারণ এ কত? এ হলো 10 আর বি হলো 8, তাই না? তাহলে এখন খেয়াল করেন, তাহলে আমাদের উৎকেন্দ্রিকতা কি হবে? আমি কি বলছিলাম? √1 মাইনাস ছোট স্কোয়ার। ছোট স্কোয়ার কত আছে? ছোট স্কোয়ার মানে 64 বাই ডিভাইডেড বাই বড় স্কোয়ার মানে 100। তাহলে √, নিচে 100 যদি আমি লসাগু নেই তাহলে 100 মাইনাস 64 মানে থাকে 36। তাহলে আমাদের এখানে থাকে 6/10। এক কথায় যদি আমি 2 দ্বারা কাটি 3/5। ওকে, ওকে, আশা করি বুঝতে পারছেন। এখন খেয়াল করেন, এখানে আপনাকে বলছে কেন্দ্র বের করার জন্য। খুব মনোযোগ দিয়ে খেয়াল করেন। দেখেন, আমরা যদি এখানে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার আর ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার থাকতো তখন কেন্দ্র কিন্তু হয়তো 0 0।
যেহেতু এখানে আমাদের এক্স এর সাথে কিছু প্লাস মাইনাস আছে, এটার সাথে +4, এটার সাথে -6, তাহলে কেন্দ্র কিন্তু আসলে 0 0 বিন্দুতে নাই, কেন্দ্রটা সরে গেছে। কীরকম? 2 নম্বরে দেখেন, আমরা কি জানি যে কেন্দ্র মূলত কি? কেন্দ্র হয় হলো 0 0, তাই না? তো কেন্দ্রের ভুজ মানে এক্স, এটাও 0, আর কেন্দ্রের কোটি এটাও 0। তাহলে এই প্রশ্ন মতে এক্স আসলে কোনটা? এই প্রশ্ন মতে এক্স কিন্তু x+4, ঠিক আছে? তাহলে এখান থেকে দেখেন তো আমি লিখতে পারি না যে কেন্দ্রের ভুজ x = 0, তাহলে x = আসলে কি? x = হলো x+4, x+4 = 0, তাহলে x = হবে -4, ঠিক আছে? আর কেন্দ্রের কোটি y = আসলে 0, তাহলে y এর জায়গায় কি লিখব? y - 6, y - 6 = 0, তাহলে y = অবশ্যই আসবে 6, তাই না? তাহলে দেখেন তো এখানে আসলে আমাদের কেন্দ্র কত আসে, সুতরাং সেন্টার বা কেন্দ্র, উপবৃত্তের কেন্দ্রটা কত হবে? কেন্দ্রের ভুজ কত? -4, আর কোটি হলো 6। খেয়াল করেন, যখন আমাদের এখানে x² আর y² সরাসরি থাকতো তখন কিন্তু কেন্দ্র 0 0, কিন্তু যখন এখানে সেটা নাই, সেটা x-কে আসলে x+4 আর y-কে y হলো y - 6, তখন আমাদের সেন্টার হয়ে যায় -4 আর 6। ওকে, এটা হলো আমাদের সেন্টার। ওকে, এখন তাহমিনা আক্তার মিম কমেন্ট করছে, আচ্ছা কী ব্যাপার, আপনারা কি আসলে মাত্র ক্লাস করতেছেন কয়জন? কারোই তো আমি দেখি না। আচ্ছা, এখন খেয়াল করেন, এটা হলো আমাদের কেন্দ্র। আমাকে পরে কি বলছে? ফোকাস বের করার জন্য, তাই না? 2 নম্বরে, সরি এটা 2 নাম্বার। ওকে, 2 নম্বরে বলছে আমাকে ফোকাস বের করার জন্য। ওকে, দেখেন ফোকাস বা উপকেন্দ্র কিভাবে বের করব? উপকেন্দ্র, দেখেন ভালো করে খেয়াল করেন, যখন আমাদের a ইজ গ্রেটার দেন b হয়, a ইজ গ্রেটার দেন b মানে কি? এই যে এটা বড় এটা ছোট, তখন আমাদের উপকেন্দ্রটা কি হয়? আমাদের উপকেন্দ্র হয় +-ae, 0, তাই না? আমাদের উপকেন্দ্রটা হয় +-ae, 0। এখন খেয়াল করে দেখেন, এটা আসলে কি? উপকেন্দ্রের ভুজ মানে x, আর এটা হলো আমাদের উপকেন্দ্রের কুটি মানে y, তাই না? তাহলে একটু খেয়াল করেন, এখানে আমাদের x = আসলে কি? x = হলো x+4, তাহলে আমি কি লিখতে পারি? x+4 = +-ae, তাই না? তাই তো? তাহলে দেখেন তো এখানে x+4 = এর মান কত? দেখেন তো এর মান এখানে কত? a স্কোয়ার যদি 100 হয় তাহলে এর মান কত? এর মান হচ্ছে 10 ইন্টু এর মান কত? এর মান আমরা বাড়ি করছি 3/5, এর মান আমরা বের করছি 3/5, 3/5। ওকে, তাহলে 5 দ্বারা 10কে কাটলে হয় 2, তাহলে x+4 = আসে +-6। তাহলে এখন যদি আমি প্লাস নেই, প্লাস নিলে আমাদের কি আসবে? x+4 = 6, x = আসবে 2, আর মাইনাস নিলে x+4 = হলো -6, এবং x = আমাদের আসবে -6 - 4, এক কথায় -10। ওকে, দেখেন আমরা কিন্তু উপকেন্দ্রের 2টা ভুজ পাইলাম, এখন আমরা কোটি বের করা লাগবে, তাই না? দেখেন কোটির জন্য দেখেন আমাদের y = কি বলছে? y = 0, তাই না? তাহলে y আসলে কি? y আসলে y - 6, তাহলে y এর জায়গায় আমাদের কি? y - 6 = 0, তাহলে y = 6। দেখেন x এর ভ্যালু 2টা কিন্তু y এর ভ্যালু কিন্তু একটাই, তাহলে সুতরাং আমরা কি বলতে পারি? ফোকাস 2টা কি কি? একটা হলো তোমার 2, 6, আরেকটা হয়েছে -10, 6, এই 2টা হয়েছে আমাদের উপকেন্দ্র বা ফোকাস। ওকে, এইভাবে আমরা বের করব। বুঝতে পারছেন কিনা একটু কমেন্ট করেন তো, ফোকাস বের করাটা বুঝতে পারছেন কিনা? আচ্ছা, শামিম বলছে জি, ওটা তো আগেরটা বলছে। আচ্ছা এবার বলেন তো ফোকাসটা কিভাবে বের করছি, বুঝছেন কিনা? বুঝেছেন কিনা আপনারা? আচ্ছা, তাহমিন আক্তার মিম বলছে জি। ওকে, ফাইন, যদি বুঝে থাকেন তাহলে এখন আসি আমরা 3 নাম্বার প্রশ্ন, নিয়ামকের সমীকরণ। নিয়ামকের সমীকরণ
আচ্ছা দেখেন 3 নাম্বার প্রশ্ন ছিল নিয়ামকের সমীকরণ। দেখেন যখন আমাদের a ইজ গ্রেটার দেন b হইতো তখন আমরা নিয়ামকের সমীকরণ কি বলছিলাম? নিয়ামকের সমীকরণ হইতো y অক্ষের সমান্তরাল, অর্থাৎ x ইকুয়াল টু প্লাস মাইনাস a বাই ই। ঠিক আছে, এখন খেয়াল করেন এখানে আসলে এই সমীকরণে x ইকুয়াল টু আসলে কি? x ইকুয়াল টু হয়েছে x প্লাস 4। ঠিক আছে, তাহলে আমি কি লিখতে পারি? x প্লাস 4 ইকুয়াল টু প্লাস মাইনাস এর মান কত দেখেন তো, এর মান কত? এর মান হয়েছে এখানে 10, মানে a স্কোয়ার যদি 100 হয় এর মান হয়েছে 10 বাই এর মান কত? এর মান আমরা বের করছি 3/5। ওকে, তাহলে 10/3/5। তাহলে আমি এখান থেকে কি আসে? x প্লাস 4 ইকুয়াল টু প্লাস মাইনাস 10 ইন্টু 5/3। ওকে, তাহলে দেখেন তো x প্লাস 4 ইকুয়াল টু প্লাস মাইনাস 50/3। ওকে, তাহলে এখান থেকে আমাদের সমীকরণ কি আসে দেখেন, এই 3 দ্বারা এই পাশে গুণ করে দিলে 3x প্লাস 12 ইকুয়াল টু প্লাস মাইনাস 50। ঠিক আছে, এটাই হলো আমার দুইটা নিয়ামকের সমীকরণ, প্লাস 50 নিয়ে একটা, মাইনাস 50 নিয়ে একটা। ঠিক আছে, এটাই হলো আমাদের নিয়ামক রেখাদ্বয়ের সমীকরণ। ওকে, বুঝতে পারছেন? 3টা প্রপার্টি আমরা বের করতে বলছিলাম, 3টাই আমরা এখান থেকে বের করে ফেলছি। ওকে, বুঝছেন কি না? আচ্ছা, তাহমিনা কে কমেন্ট করছে? মাহানুর বুঝতে পারছে, মুফাত্তিহা ইসলাম মাহা, আর তাহমিনা আক্তার মিম। বাকিরা কোথায় রে? আচ্ছা, এতটুকু আশা করি বুঝছেন নিয়ামকের সমীকরণ যে আমরা বের করছি, অর্থাৎ প্রপার্টি বের করাটা বুঝতে পারছেন যে যখন আমাদের এক্স এর জায়গায় অন্য কিছু থাকবে তখন এক্সকে আমরা সেটা দ্বারা রিপ্লেস করবো, আর ওয়াই এর জায়গায় অন্য কিছু থাকলে ওয়াইকে সেটা দ্বারা রিপ্লেস করবো। এটা হলো বোঝানো আপনাদের মেইন থিম ছিল আমার। ওকে, এখন দেখেন একটা প্রশ্ন, কোশ্চেন লিখে ফেলেন আমার সাথে। আল্লাহ, প্রশ্নটা হলো এরকম যে পি এর মান কত হলে 4x² প্লাস py² ইকুয়াল টু 16 উপবৃত্তটি 0, প্লাস মাইনাস 4 বিন্দু দিয়ে যাবে। আচ্ছা, শামীম জামান বুঝতে পারছে, রিক্তামণি বুঝতে পারছে, শাহরিয়ার তানবীর মাহি বলছে সালমান ভাই সেরা, থ্যাংক ইউ ভাইয়া। আচ্ছা, এখন খেয়াল করো, তোমাকে বলছে যে পি এর মান কত হলে 4x² প্লাস py² এই উপবৃত্তটা 0, প্লাস মাইনাস 4 বিন্দু দিয়ে যাবে, বিন্দু দিয়ে যাবে। ওকে, এই প্রশ্নটা আসছিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় 16-17 সালে। ওকে, এবং এর সাথে আমি আরও এক্সট্রা কিছু ইনফো মনে করে অ্যাড করে দিলাম, যে মনে করো আমি এক্সট্রা কিছু প্রশ্ন দিলাম যে এটা হলো মনে করো যে 1 নাম্বার, তাহলে 2 নাম্বারে আমি বের করতে বললাম যে ই ইকুয়াল টু হোয়াট, আর 3 নাম্বারে আমি বের করতে বললাম যে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। আচ্ছা, এখন আপনাকে দেখেন, সরি একটু ডিস্টার্ব করার জন্য দুঃখিত। দেখেন এখন আপনাকে আমি আরও কিছু ইনফো অ্যাড করে দিলাম যে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, লম্বের দৈর্ঘ্য ইকুয়াল টু হোয়াট, আর আপনাকে এখান থেকে হ্যাঁ এই দুইটাই মনে করেন বের করতে দিলাম। এখন একটু খেয়াল করেন, বলছে পি এর মান কত হলে এই উপবৃত্তটা এই বিন্দুগামী হবে। নাম্বার 1 যেটা, এটা যদি আমি সলভ করি, এটা কিন্তু খুব সোজা, যেটা বিশ্ববিদ্যালয়ে আসছিল। আপনি জাস্ট এই বিন্দু দ্বারা এই উপবৃত্তটাকে সিদ্ধ করেন, তাহলে পি এর মান চলে আসবে, অর্থাৎ এক্স এর জায়গায় আপনি 0 বসান, ওয়াই এর জায়গায় প্লাস মাইনাস 4 বসান। দেখেন তো 4 × 0 প্লাস পি ইন্টু y² প্লাস মাইনাস 4² মানে হয়েছে 16।
ইকুয়াল টু 16, তাহলে 16p ইকুয়াল টু আসে 16 এবং p ইকুয়াল টু আসে 1। দেখেন 1 নাম্বারটা আমরা খুব সহজেই বের করে ফেলছি। হ্যাঁ, মাহি বলছে p ইকুয়াল টু 1, শামীম জামান বলছে p ইকুয়াল টু 1। হ্যাঁ, তোমাদের দুজনের অ্যান্সারই কারেক্ট। সবাই একটু ওদের মতো আগে আগে অ্যান্সার দেবে। হ্যাঁ, রিক্তামণি বলছে 1। আচ্ছা, 1 নাম্বারটা গেল। ওকে, এখন আসি আমরা 2 নাম্বার। দেখেন বলছে, আচ্ছা এখন p ইকুয়াল টু যদি 1 হয়, ঠিক আছে, p ইকুয়াল টু যদি 1 হয় তাহলে দেখেন উৎকেন্দ্রিকতা বের করতে হচ্ছে। তাহলে আগে আমরা দেখি সমীকরণটা কীরকম, a বড় না b বড়। দেখেন p এর মান যদি 1 হয় তাহলে আমাদের সমীকরণটা কীরকম, 4x² + y² ইকুয়াল টু 16, তাই না? তাহলে এখন 16 দ্বারা পুরো সমীকরণকে ভাগ করলে আমাদের আসে x² / 4 + y² / 16 ইকুয়াল টু 1। 16 দ্বারা পুরো সমীকরণকে ভাগ করে দিছি। ওকে, তাহলে আপনি এখানে অবশ্যই দেখতে পাইতেছেন যে b ইজ গ্রেটার দেন a, অর্থাৎ এই যে এ বি এর থেকে বড়। ঠিক আছে, তাহলে দেখেন আপনার এখানে a স্কোয়ারের মান কত, a স্কোয়ারের মান হলো 4, তাহলে a এর মান কত, a এর মান হবে 2, আর b স্কোয়ারের মান হয়েছে 16, তাহলে b এর মান হবে 4। ঠিক আছে, এখন আসলে আমার চাইছে উৎকেন্দ্রিকতা না, উৎকেন্দ্রিকতা যদি বের করি √1 - ছোট স্কোয়ার, ছোট স্কোয়ার মানে a স্কোয়ার মানে 4 ডিভাইডেড বাই বড় স্কোয়ার মানে 16। তাহলে আমার এখানে কি থাকে, √, নিচে 16, উপরে থাকে 12। ঠিক আছে, তো ফাইনালি এখানে তোমাদের থাকবে √3/2। ওকে, এই হলো তোমার উৎকেন্দ্রিকতা আমরা বের করে ফেললাম। অর্থাৎ এই যে বের করতে বলছিল উৎকেন্দ্রিকতা। দেখো ম্যাথের জন্য কিন্তু উৎকেন্দ্রিকতা খুব ইম্পর্টেন্ট জিনিস। তো এটা গেল। এখন আমাদের বলছে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। ঠিক আছে, 3 নাম্বার যেটা, এটা বলছে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। দেখো যদি আমাদের b ইজ গ্রেটার দেন a হয় তাহলে আমি তোমাদের বলছিলাম উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য হবে 2a²/b। ঠিক আছে, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য হবে 2a²/b। তাহলে খেয়াল করো, দেখো 2a² এর মান কত, a² এর মান হয়েছে 4, আর b এর মান কত, b এর মানও 4, তো 4 4 কাটা, ফাইনালি তোমার থেকে 2। এটাই আমাদের অ্যান্সার। ওকে, এটাই আমাদের উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। বুঝতে পারছেন কিনা বলেন তো? এই পর্যন্ত বুঝছেন কিনা এই ম্যাথটা? এই ম্যাথটা কিন্তু শেষ। দেখেন 3টা প্রপার্টি বের করতে বলছে, 3টাই বের করে ফেলছি। এখন বুঝতে পারছেন কিনা বলেন, নাকি কোনোটা বুঝতে প্রবলেম আছে? আচ্ছা, মাহা বুঝতে পারছে, শামীম বুঝতে পারছে, রিক্তামণি, মাহি অ্যান্সার দিছে হাফ। হাফ কেন? নূরজাহান স্নেহা বুঝতে পারছে, রিক্তামণি। আচ্ছা মাহি তুমি হাফ বলছো, এটা আসলে 2 হবে। দেখো 4 4 কাটা যায়, শুধু 2 অবশিষ্ট থাকে। ঠিক আছে, আচ্ছা যদি বুঝে থাকো আমি পরবর্তীতে চলে যাই। খেয়াল করো, এখন আমরা দেখব যে উপবৃত্তের সমীকরণ আসলে আমরা কিভাবে বের করতে পারি। দেখো তোমাদের বিভিন্ন প্রপার্টি দেওয়া থাকবে, এগুলো থেকে তোমার উপবৃত্তের সমীকরণ বের করতে হবে। দেখো একটা কোশ্চেন লিখি, কোশ্চেনটা হয়েছে, আচ্ছা মাহানুর বুঝতে পারছে, ঠিক আছে। পরের কোশ্চেন খেয়াল করেন, 0 1 বিন্দুগামী উপবৃত্তের উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য ক্ষুদ্র অক্ষের অর্ধেক হলে, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য ক্ষুদ্র অক্ষের অর্ধেক হলে, ক্ষুদ্র অক্ষের অর্ধেক হলে সমীকরণ নির্ণয় করো, সমীকরণ ইকুয়াল টু হোয়াট। ওকে ওকে, মনোযোগ দেন। ঠিক আছে, হ্যাঁ মাহি বলছে সরি একটু। আচ্ছা মনোযোগ দেন, প্রশ্নটা বোঝেন। সমীকরণ জানতে চেয়েছে কার, উপবৃত্তের। তাহলে ধরে নিই আমরা যে অর্থাৎ ধরে নিলাম যে সমীকরণটা হবে x² / a² + y² / b² ইকুয়াল টু 1। এটা হলো আমাদের উপবৃত্তের সমীকরণ। এখন a আর b এর মান আমার জানা লাগবে, তাই না? তো এইটাকে আমরা মনে করেন 1 নম্বর সমীকরণ দিয়ে রাখলাম। ঠিক আছে, ফাইনালি এটাতে আমরা মান বসাবো।
এখন আমাদের কাজ হলো এই ডাটাগুলো থেকে এ এবং বি এর মান বের করে। দেখেন আপনাকে একটা ইনফো দিছে এটা 0 1 বিন্দুগামী, তাহলে 0 1 এই বিন্দু দ্বারা 1 নংকে যদি আমি সিদ্ধ করি তাহলে কি পাই দেখেন তো, x এর জায়গায় 0 বসায় দেন, 0 প্লাস y এর জায়গায় 1 বসান, 1/b² = 1। ঠিক আছে, তাহলে আপনি এখান থেকে স্পষ্ট দেখতে পাইতেছেন যে b² আপনার আসবে 1। ওকে, এখন দেখেন আপনাকে আরেকটা ইনফো দিছে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য ক্ষুদ্র অক্ষের অর্ধেক। ঠিক আছে, দেখেন তো আমি যদি ওই শর্তটা কাজে লাগাই, দেখেন উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, দেখেন উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য আমরা জানি। দেখেন আপনাকে যদি বলে না দেয় এ বড় না বি বড়, তাহলে আপনারা ধরে নেবেন এ ইজ গ্রেটার দেন বি। তাহলে এ ইজ গ্রেটার দেন যদি বি হয়, তাহলে সেই ক্ষেত্রে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য আমরা কি জানি, 2b²/a। ঠিক আছে, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কি বলছে, ক্ষুদ্র অক্ষের অর্ধেক। তাহলে ক্ষুদ্র অক্ষ আমরা কি জানি, 2b, এটার অর্ধেক মানে কি 2b/2। ওকে, তাহলে 2 2 কাটা। তাহলে খেয়াল করেন আপনার এখানে কি থাকে, আপনি এখানে একটা বি কাটতে পারেন। ওকে, তাহলে b/a আমাদের আসে হাফ। ঠিক আছে, এখন আমি যদি b²/a² অর্থাৎ উভয়পক্ষে বর্গ করে দিই তাহলে আসে আমাদের 1/4। এখন দেখেন b² এর মান আপনি কত পাইছেন, b² এর মান পাইছেন কিন্তু 1, তাহলে 1/a² = 1/4। সুতরাং আমরা বুঝতেই পারতেছি a² এর মান হবে 4। ওকে, তাহলে দেখেন এখন b² এর মানও জানি, a² এর মানও জানি, এটা যদি আমরা 1 নঙে বসাই দিই তাহলে তো আমরা সমীকরণটা পাবো। সুতরাং a² ও b² এর মান একে বসিয়ে দেখেন, একে বসাইলে কি পাই, x²/a², এর মান কত পাইছি, a² এর মান পাইছি আমরা 4, প্লাস y²/b², এর মান কত পাইছি 1 = 1। এটাই হলো আমার সমীকরণ। দিস ইজ আওয়ার অ্যান্সার। বুঝছেন কিনা বলেন, এতটুকু বুঝেছেন কিনা বলেন। এতটুকু বুঝতে পারছেন কিনা বলেন। আচ্ছা, শামীম বুঝতে পারছেন। আচ্ছা, বাকিরা একটু কমেন্ট করেন, তারপর আমি নেক্সটে যাচ্ছি। আচ্ছা, কেউ কমেন্ট করেন না। আচ্ছা ঠিক আছে, ধরে নিলাম বুঝছেন। এখন আমরা একটা প্রশ্ন দেখবো, এটা সাস্টে আসা প্রশ্ন। ঠিক আছে, এই প্রশ্নটা আজকে আপনাদের গ্রুপের একজন দিয়েছেন। অবশ্যই যদি নিলয়, পারভেজ নিলয় মনে হয় নাম, যদি ক্লাসে থাকো একটু রিপ্লাই করে তোমার প্রশ্নটা এখন সলভ করে দেবো। আচ্ছা, মাহি বলছে ক্লিয়ার। ওকে, খেয়াল করেন আজকে আপনাদের শাস্ত্রের একটা প্রশ্ন আপনাদেরই একজন ভাই দিছিল গ্রুপে, এই প্রশ্নটা আমি এখন সলভ করে দেবো। দেখেন কোশ্চেনটা ছিল এরকম, একটু হোল্ড করুন। দেখেন কোশ্চেনটা ছিল x²/16 প্লাস y²/9 = 1। ঠিক আছে, ওকে, খেয়াল করেন উপবৃত্তের কেন্দ্র ও এবং প্রধান অক্ষের সমান্তরাল, এবং ভালো করে প্রশ্নটা আমার সাথে তুলেন, পরে বুঝাইতেছি একটু, কিন্তু শাস্ত্রের প্রশ্ন একটু পেঁচানো থাকে কিন্তু, তো একটু মনোযোগী না হলে বুঝবেন না। প্রধান অক্ষের সমান্তরাল একটি যে এবি এর দৈর্ঘ্য, একটি যে এবি এর দৈর্ঘ্য 2√7 একক। আচ্ছা, এখন
এখানে ওরা একটা জিনিস জানতে চাইছে, আমি সাথে একটা জিনিস এক্সট্রা অ্যাড করতেছি, ঠিক আছে, যে উপবৃত্তটির ক্ষেত্রফল কত, উপবৃত্তের ক্ষেত্রফল কত। আর 2 নম্বরে যেটা ওরা জানতে চাইছে এটা হলো ত্রিভুজ ও এ বি, ত্রিভুজ ও এ বি এর ক্ষেত্রফল কত, ঠিক আছে। এটা আপনার সাস্টে আসা প্রশ্ন, মনোযোগ দেন। কোশ্চেন তুলছেন সবাই, একটু কমেন্ট করেন কোশ্চেন তুললে, আমি লেখা বোঝানোর সময় কেউ লিখবেন না। আচ্ছা, মাহানুর বুঝতে পারছে, তাহমিনা আক্তার মিম ক্লিয়ার, রিক্তামণি ক্লিয়ার, অর্ণব দাস হৃদয় বলছে আবার একটু বলেন। ভাইয়া এখন আর পিছনে ব্যাক করলে তো এটা বুঝতে পারবে না, ওটা আমি তোমাকে ক্লাসের শেষে আবার বুঝাই দেবো, তুমি ক্লাসের শেষে একটা কমেন্ট করিও আবার। এখন আপাতত এই প্রশ্নটা মনোযোগ দাও, আর প্রবলেম হলে তোমরা এবার একটু রিপিট দেখে নিও। ওকে, ঠিক আছে, ঠিক আছে, সবাই এসে করে তুলছেন, এখন মনোযোগ দিয়ে খেয়াল করেন, আমি অঙ্কটা করতেছি, ঠিক আছে। দেখেন, আপনাকে আগে একটু চিত্রটা আঁকি। দেখেন, একটা উপবৃত্ত দিচ্ছে না, দিয়ে আপনাকে বলছে যে এই উপবৃত্তের কেন্দ্র ও এবং প্রধান অক্ষ সমান্তরালে একটি যে এ বি এর দৈর্ঘ্য 2√7। আচ্ছা, আমি একটু সিনারিওটা আঁকি, দেখেন। আচ্ছা, এখানে যেহেতু বুঝতে পারতেছেন এ ইজ গ্রেটার দেন বি, তাহলে চিত্রটা কীরকম হবে, চিত্রটা হবে এরকম, তাই না? ঠিক আছে, তাহলে দেখেন চিত্রটা হবে এরকম। এরকম হওয়ার পরে দেখেন কেন্দ্র বলছে ও, আর আমরা জানি যদি এখানে এক্স এবং ওয়াই এই স্ট্যান্ডার্ড আকৃতিতে আছে, কেন্দ্র অবশ্যই মূলবিন্দু মানে 0 0। ওকে ওকে, এখন আপনাকে বলছে যে, আচ্ছা প্রথমে একটা জিনিস খেয়াল করেন, 1 নম্বর প্রশ্নে চাইছে উপবৃত্তের ক্ষেত্রফল। মনে রাখবেন 1 নম্বর প্রশ্ন যেটা উপবৃত্তের ক্ষেত্রফল, এই ক্ষেত্রফলের সূত্র অলওয়েজ পাই এ বি। এখানে এ এর মান কত দেখেন তো, x²/16, তার মানে এ এর মান হয়েছে 4, আর বি এর মান কত, y²/9, তাহলে বি এর মান হয়েছে 3। তাহলে অ্যান্সার হবে পাই ইন্টু 4 ইন্টু 3। এটা সোজা, এটা কোনো সমস্যা না, 3 4 12 পাই বর্গ একক। 1 নাম্বার শেষ। এখন প্রবলেম হচ্ছে 2 নাম্বারটা, যেটা সাস্টে আসছিল। ওকে, তো 2 নাম্বারটা দেখেন, 2 নাম্বারটা আমরা এখন সলভ করব, ঠিক আছে। 2 নাম্বারটা সলভ করার জন্য আমি চিত্রটা একটু বড় করে আঁকি। ওকে, চিত্রটা একটু বড় করে নিলাম। খেয়াল করেন, আমরা কি জানি, এটা মূলবিন্দু 0 0। আচ্ছা, আমার দুই পাশে যদিও সমান হয় নাই, তারপর একটু কষ্ট করে বুঝে নিন। দেখেন বলছে প্রধান অক্ষের সমান্তরাল। আচ্ছা, প্রধান অক্ষ কি, এখানে আমরা কি বলছি, প্রধান অক্ষ বা বৃহৎ অক্ষ হইছে, প্রধান অক্ষ হইছে আর কি বৃহৎ অক্ষ। দেখেন প্রধান অক্ষটা হচ্ছে এক্স অক্ষ, এর সমান্তরালে একটা জ্যা আছে, ঠিক আছে, এর সমান্তরালে একটা জ্যা এইটা, ঠিক আছে। এখন আচ্ছা, চিত্রটা দেখতে খারাপ দেখা যেতেছে এরকম কম বেশি হওয়ার কারণে আমি একটু এখানে আবার আঁকি, ঠিক আছে। এটা একটা বিন্দু, এটা একটা বিন্দু সাপোজ, তাহলে আমাদের উপবৃত্তটা হবে এরকম। এখন আশা করি একটু সিমেট্রিক হয়েছে, দুই পাশে সমান না হলে দেখতে খারাপ দেখা যায়, ঠিক আছে। আমি আবার আঁকতেছি, খেয়াল করেন, এটা এক্স অক্ষ এবং এটা হলো ওয়াই অক্ষ। ওকে, মনোযোগ দেন। দেখেন বলছে এটা হলো কেন্দ্র 0 0 আর কি, ও মূলবিন্দু, ঠিক আছে। বলছে প্রধান অক্ষের সমান্তরালে একটি জে এ বি। দেখেন প্রধান অক্ষ কি, এক্স অক্ষের সমান্তরালে একটা জে আছে, এটা হচ্ছে এ, এটা হলো বি বিন্দু অর্থাৎ এ বি। এর দৈর্ঘ্য বলছে 2√7 একক, ঠিক আছে। খেয়াল করে দেখেন, যদি 2√7 হয়, মনে রাখবেন যদি 2√7 হয়, তাহলে এই যে ওয়াই অক্ষটা আছে না, এই ওয়াই অক্ষটা এই জ্যাকে সমান 2 ভাগে ভাগ করবে, ঠিক আছে। তাহলে এতটুকুও √7, এতটুকুও √7। ওকে, তাহলে আপনাকে জিজ্ঞেস করছে আসলে কি বের করতে বলছে, ত্রিভুজ ও এ বি এর ক্ষেত্রফল। অর্থাৎ দেখেন এই বিন্দু থেকে এই বিন্দু এবং এই বিন্দু থেকে এই বিন্দু, এই দুইটা মিলানোর ফলে যে ত্রিভুজটা উৎপন্ন হয়, এই ক্ষেত্রফলটা আসলে বের করতে বলছে, ঠিক আছে। তাহলে দেখেন এখানে আসলে কিন্তু দুইটা সমকোণী ত্রিভুজ উৎপন্ন করছে। এখন দেখেন দুইটা সমকোণী ত্রিভুজ উৎপন্ন করছে, এইটা এবং এইটা, এবং দুইটা ত্রিভুজের ক্ষেত্রফলই কিন্তু সেম। যদি আমার এখানে দেখে ভিন্ন মনে হইতেছে, মনে রাখবেন এই দুইটা ত্রিভুজের ক্ষেত্রফল সেম। তাহলে আমরা একটার ক্ষেত্রফল বের করে আমরা যদি আরেকটার সাথে গুণ করে দিই, সেটা দিয়েও করতে পারি, ঠিক আছে। আর অথবা আমরা যদি মনে করেন এই যে এতটুকু দৈর্ঘ্য জানি, তাহলে এতটুকু জানলে আমরা যদি এতটুকু হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা দিয়েও বের করতে পারি। যাই হোক, ঠিক আছে। এখন দেখেন আমাদের আসলে কি বলা আছে, দেখেন তো, এখানে যেহেতু বলছে √7, ঠিক আছে, তাহলে আপনি অবশ্যই বুঝতে পারতেছেন যে
এই যে আমাদের যে বি বিন্দুটা আছে না, এই বি বিন্দুর ভুজ বা এক্সের মান ভুজ ইকুয়াল টু হয়েছে √7। কেননা দেখেন এই বি বিন্দুটা আসলে এখানে আছে, তাহলে দেখেন এখানে আসা মানে কি এতটুকু এবং এতটুকু, তাহলে দেখেন এতটুকু যদি √7 হয় এতটুকু √7, তাই না? এতটুকু আর এতটুকু দৈর্ঘ্য তো সমান, এতটুকু যেই দৈর্ঘ্য এতটুকু সেই দৈর্ঘ্য, তাই না? এতটুকু √7 মানে এতটুকু, তাহলে ভুজটা আসলে √7। এবং তাহলে বি বিন্দুর কুটি কী হবে দেখেন তো? বি বিন্দু দেখেন, এখন দেখেন বি বিন্দুর কুটি আমরা কীভাবে বের করব? দেখেন ধরে নিলাম যে বি বিন্দুর কুটি ওয়াই, ওকে। এখন আমরা দেখেন এই যে এই বি বিন্দু দ্বারা এই রেখাটাকে সিদ্ধ করি, এই উপবৃত্তের সমীকরণটাকে সিদ্ধ করি, ঠিক আছে? দেখেন বি বিন্দুটা কি? বি বিন্দুটা হচ্ছে √7, ওয়াই। এই বিন্দু দ্বারা আমরা এই সমীকরণকে সিদ্ধ করব, ঠিক আছে? তাহলে দেখেন এক্সের জায়গায় √7 বসান, √7² মানে 7/16 প্লাস ওয়াইয়ের জায়গায় ওয়াই বসান, ওয়াইয়ের জায়গায় যদি ওয়াই বসান y²/9 ইকুয়াল টু 1, ওকে। তাহলে এখানে দেখেন, এখানে যদি আপনি ক্যালকুলেশন করেন আপনার y²/9 ইকুয়াল টু হবে 1 - 7/16। তাহলে এখানে y²/9 ইকুয়াল টু হবে 16 - 7, অর্থাৎ এখানে থাকবে 16 - 7, অর্থাৎ উপরে থাকবে 9, ঠিক আছে? তাহলে খেয়াল করেন আপনার এখানে থাকবে তাহলে y² ইকুয়াল টু 81/16। তাহলে দেখেন y ইকুয়াল টু কী আসে? y ইকুয়াল টু আমাদের আসে 81কে করা মানে 9 আর 16কে মানে √ওভার করা মানে 4। দেখেন y এর মান আমরা 9/4 পেয়ে গেলাম, ঠিক আছে? তাহলে একটু খেয়াল করেন y এর মানটা আমরা কত পাইছি দেখেন তো? y এর মানটা পাইছি 9/4। এখন আমি যদি চিত্রটা আবার একটু আঁকি, ঠিক আছে? আপনাদের বোঝার সুবিধার্থে আমি চিত্রটা আবার একটু আঁকতেছি, কারণ চিত্র না বুঝলে এই প্রশ্নটা বুঝবেন না। দেখেন চিত্রটা কীরকম ছিল? চিত্রটা ছিল এরকম, ওকে। তো এরকম হওয়ার কারণে দেখেন এখন এইখানে মনে করেন এই যে এ বি যে এটা বি বিন্দু, ঠিক আছে? এই বিন্দুটার তাহলে আমরা ভুজ কত পাইছি? √7 আর কোটি কত পাইলাম? 9/4। এখন এই বিন্দুটার ভুজ এবং কোটি পাওয়া মানে কি দেখেন তো? ভুজ আসলে এতটুক আর কোটি হয়েছে এতটুকু, ঠিক আছে? তাহলে এতটুকু কত পাইছি? 9/4। এখন এতটুকু 9/4 মানে কি? এই যে এতটুকু কি? এতটুকু আমাদের 9/4, ওকে। তাহলে দেখেন আমরা এখন দেখেন এই ত্রিভুজের দৈর্ঘ্যকে আমরা বের করতে পারি কিনা দেখেন তো? এই যে দেখেন একটা, এটা হলো ও, এটা হলো এ, ঠিক আছে? আর এটা হলো বি। দেখেন এতটুকু যে এ বি এর দৈর্ঘ্য আমাদের দেওয়া ছিল 2√7, ওকে। আর এই যে উচ্চতাটা দেখেন, উচ্চতা কতটুকু দেখেন, এই যে ভূমি থেকে এই যে এই বিন্দুর যে উচ্চতাটা এটা হলো আমাদের 9/4, ওকে। তাহলে দেখেন ডেল্টা ইকুয়ালটা আমরা কি বলতে পারি? যে ত্রিভুজ ও এ বি, ত্রিভুজ ডেল্টা অফ ত্রিভুজ ও এ বি ইকুয়াল টু হয়েছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র আমরা কি জানি? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, তাই না? তাহলে খেয়াল করেন এখানে হাফ ইন্টু ভূমি কত আছে দেখেন তো? ভূমি অর্থাৎ এই যে এ বি এর দৈর্ঘ্য কত আছে? 2√7 ইন্টু উচ্চতাটা কত আছে? উচ্চতা আছে আমাদের 9/4, ওকে। তাহলে হাফ আর 2 কাটা যায়, তাহলে আমাদের অ্যান্সারটা থাকে 9√7/4, ওকে। এটাই হলো আমাদের অ্যান্সার, ওকে। সাস্টের প্রশ্ন তো একটু মাথা ঘুরানি টাইপের প্রশ্ন। দেখেন আবার বলতেছি, আবার একটু আমি রিক্যাপ করি। দেখেন আপনাকে এখানে একটা সমীকরণ দিয়ে বলছে প্রধান অক্ষের সমান্তরালে একটা জ্যায়ের দৈর্ঘ্য দিয়ে দিছে। তাহলে দেখেন জ্যায়ের দৈর্ঘ্য দেওয়া মানে কি? দেখেন জ্যায়ের দৈর্ঘ্য দেওয়া মানে এই পুরাটা দেওয়া। এখন খেয়াল করেন এটা যদি আমাদের মূলবিন্দু হয় আর এটা যদি হয় জ্যায়ের দৈর্ঘ্য অর্থাৎ √7, তাহলে অবশ্যই বুঝতে হবে যে মূলবিন্দু থেকে এই যে দেখেন এই বিন্দুর আসলে ভুজটা হলো √7। কারণ কি দেখেন এখান থেকে এতটুকু দূরত্ব √7, আর তাহলে এতটুকু দূরত্ব √7, এতটুকু দূরত্ব √7। তাহলে এখন আমাদের কোটি বের করতে পারলে আমাদের এই যে উচ্চতাটা বের হয়ে যাবে। কোটিটা বের করার জন্য আমরা ধরে নিছি কোটির স্থানাঙ্কটা ওয়াই, ঠিক আছে? তাহলে এখন সিদ্ধ করার পরে আমাদের কোটিটা বের হয়ে গেছে 9/4। তো কোটি যেটা আমাদের উচ্চতাও সেইটা। তাহলে দেখেন কোটি যেটা আমাদের উচ্চতাও সেইটা। এখন হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা দিয়ে আমরা ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করছি, ঠিক আছে? যদিও নর্মালি সাস্ট ছাড়া কোথাও এই টাইপের প্রশ্ন আসে না, তারপরেও যেহেতু আপনারা গুচ্ছ পরীক্ষা দিবেন আর এই প্রশ্নটা গ্রুপে দেওয়া হয়েছিল এই জন্য এটা সলভ করে দিলাম। আশা করি এটা বুঝতে পারছেন, এই জন্য 2-3 বার রিক্যাপ করে দিলাম, ঠিক আছে?
আশা করি আর প্রবলেম নাই। বুঝতে পারছেন কিনা একটু কমেন্ট করেন। ভাই এই ম্যাথের কোনো শর্টকাট নাই। এই ম্যাথের শর্টকাট থাকলেও তো কাজ হইতো। সাস্টের ম্যাথ তুমি শর্টকাটে করতে চাইলে হবে না রে, অনেক ভেজাল আছে। এই ম্যাথ শর্টকাটে করা গেলে কি আমি তোমাকে এরকম বড় প্রসেসে দেখাইতাম? এই ম্যাথ শর্টকাটে করার কোনো সুযোগ নেই। শামীম বলছিল শর্টকাটে দেখানোর জন্য। ঠিক আছে, বাকিরা একটু বলেন তো বুঝতে পারছেন কিনা। আচ্ছা, কারো যদি এটা মাথার উপর দিয়ে যায় তাহলে এই ম্যাথটা করার দরকার নাই, স্কিপ করতে পারেন, সমস্যা নেই। শুধু গ্রুপে একজন দিছিল, ও ওর জন্য করে দিছিলাম, ঠিক আছে। হ্যাঁ, কারো যদি ম্যাথ মাথার উপর দিয়ে যায়, বেশি কঠিন ম্যাথ, আমরা বলবো যে অত বেশি দরকার নেই ভাই, যেতটুকু পারো অতটুকুই করো। না পারা জিনিস বেশি ট্রাই করতে গেলে সমস্যা, কারণ আমাদের হাতে তার সময় নাই। যে কেউ যদি এটা মনে হয় কঠিন, এটা স্কিপ করে যাবে, সমস্যা নেই। এটা তোমার ওই এককালে সাস্টে আসছিল, এরপর আর কোথাও আসে না এটা। ওকে, দেখেন এখন আমরা চলে যাব অধিবৃত্তে। ঠিক আছে, এখন আমরা পড়াশোনা করব অধিবৃত্ত। ওকে, সবসময় মনে রাখবেন অধিবৃত্তের ক্ষেত্রে উৎকেন্দ্রিকতা বা ই এর মান গ্রেটার দেন 1। আচ্ছা, মাহি বলছে কমপ্লেক্স জিনিস করতে ভালো লাগে। অর্ণব দাস হৃদয় বলছে ক্লিয়ার। আচ্ছা ঠিক আছে, ওকে, খেয়াল করেন। এখন আমরা অধিবৃত্ত নিয়ে কথা বলি। দেখেন অধিবৃত্ত থেকে খুবই ছোটোখাটো কিছু জিনিস আসে। আচ্ছা, অধিবৃত্তের প্রপার্টিগুলা আমি সবগুলা প্রপার্টি আর আপনাদের দেখাইলাম না, এগুলো সব উপবৃত্তের মতোই। ঠিক আছে, অধিবৃত্তের প্রপার্টি, মোস্ট অফ দ্য প্রপার্টি সব উপবৃত্তের মতো। শুধু বলে রাখি, অধিবৃত্তের দুইটা চিত্র হইতে পারে। ঠিক আছে, একটা চিত্র হইতে পারে এরকম, আর একটা চিত্র হইতে পারে এরকম। এই চিত্রটা হয়েছে তোমার, মনে রাখবা সমীকরণটা হয়েছে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1। আর এইটার সমীকরণ হয়েছে ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার ইকুয়াল টু 1। ওকে, এই দুইটা হলো তোমাদের চিত্র। ঠিক আছে, সব কিছু উপবৃত্তের মতোই। ঠিক আছে, খেয়াল করো, এইটা মনে করো উপবৃত্তের যেটা বৃহৎ অক্ষ ছিল এ, সেটার মতো, এটা হলো উপবৃত্তের ক্ষুদ্র অক্ষ ছিল ওইটার মতো, সব সেম। সুতরাং তোমাদেরকে এটা আলাদা করে দেখানোর প্রয়োজন নেই। শুধু একটা নতুন টার্ম আছে, সেটা হলো অসীমতট। ঠিক আছে, এটা তোমার দুইটার ক্ষেত্রে আলাদা কিছু নেই। আচ্ছা, ও আরেকটা কথা, উৎকেন্দ্রিকতা। দেখো এটার ক্ষেত্রে উৎকেন্দ্রিকতা হবে, উপবৃত্তে যেমন মাইনাস দিছিলাম না, এখানে হবে প্লাস। ঠিক আছে, রুট ওভার অফ 1 প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার। আর এখানে তোমার উৎকেন্দ্রিকতা হবে রুট ওভার অফ 1 প্লাস এ স্কোয়ার বাই বি স্কোয়ার। জাস্ট এখানে মাইনাস আর প্লাসের তফাৎ। ওকে, আচ্ছা, এখন আমরা শিখবো একটা নতুন টার্ম, সেটা হলো অসীমতট। ঠিক আছে, অসীমতটের সমীকরণ, অসীমতটের সমীকরণ। ওকে, অসীমতটের সমীকরণ সবসময় মনে রাখবো যে অসীমতটের সমীকরণ হচ্ছে ওয়াই ইকুয়াল টু প্লাস মাইনাস বি বাই এ ইন্টু এক্স। এটা তোমার আসে পরীক্ষা। দেখো অসীমতটটা আসলে কি, দেখো মনে করো এটা তোমার একটা অধিবৃত্ত। ঠিক আছে, দেখো অধিবৃত্তটা কিন্তু এইটা আসলে অসীম পর্যন্ত চলতে থাকে। ঠিক আছে, অসীম পর্যন্ত এইটা চলতে থাকবে। দেখো এইটাও তোমার অসীম পর্যন্ত, এটা কিন্তু এখানে শেষ না, এটা চলতে আছে, চলতেই থাকবে। এই ক্ষেত্রেও সেম, এটা তোমার এদিক দিয়ে মনে করো অসীম পর্যন্ত চলবে। তো খেয়াল করো, এখান থেকে একটা সরল রেখা টানলে, আর এখান থেকে যদি আমি একটা সরল রেখা টানি, খেয়াল করো দুইটা সরল রেখা আছে না, এই যে দেখো এই দুইটা আসলে আমাদের অসীমতট। ঠিক আছে, অসীমতট রেখা। ওকে, এই দুইটাকে তোমার বলা হয় অসীমতট। তো এই অসীমতটের সমীকরণ বের করার সূত্র হচ্ছে ওয়াই ইকুয়াল টু প্লাস মাইনাস বি বাই এ ইন্টু এক্স। জাস্ট বুঝাই দিলাম অসীমতটটা কি। ওকে, এখন আসি আমরা ম্যাথে চলে যাই। দেখো অধিবৃত্ত থেকে বেশি না, দুইটা ম্যাথ দেখবো। ঠিক আছে, দুইটা ম্যাথ দেখলে আজকের ক্লাস শেষ। দেখো আমার সাথে কোশ্চেনটা লিখে ফেলো। 2x স্কোয়ার মাইনাস 8y স্কোয়ার ইকুয়াল টু 2। অধিবৃত্তের এক নম্বরে বলছে উৎকেন্দ্রিকতা বা ই ইকুয়াল টু হোয়াট, এবং এই প্রশ্নটা তোমার ঢাকা ইউনিভার্সিটি 18-19 সালে আসছিল। 2 নম্বরে এটা আমি একটু নিজে থেকে দিলাম যে অসীমতটদ্বয়ের সমীকরণ, অসীমতটদ্বয়ের
সমীকরণ ইকুয়াল টু হোয়াট, মনোযোগ দেন। ওকে, খেয়াল করেন এখানে আপনাকে একটা সমীকরণ দিচ্ছে। আচ্ছা এটাকে তাহলে আপনি স্ট্যান্ডার্ড ফর্মেটে আনেন। পুরো আমরা এই পাশে এক আনতে চাই, তাহলে পুরো সমীকরণটাকে 2 দ্বারা ভাগ করেন, তাহলে কি আসে এক্স স্কোয়ার বাই 1 মাইনাস ওয়াই স্কোয়ার বাই 1/4 ইকুয়াল টু 1। তাহলে এখান থেকে কি লেখা যায় এক্স স্কোয়ার বাই 1 স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই 1/2 স্কোয়ার ইকুয়াল টু 1। তাহলে দেখেন তো এখানে আমাদের এ স্কোয়ারের মান কত 1 আর বি স্কোয়ারের মান কত, বি স্কোয়ারের মান হয়েছে 1/4। তাহলে এখান থেকে এ এর মান কত, এর মান 1 আর বি এর মান হয়েছে 1/2। আচ্ছা এখন আমরা দেখব এক নাম্বারটা। দেখেন এক নাম্বারে কি বলছে ই অর্থাৎ উৎকেন্দ্রিকতা। তাহলে ই ইকুয়ালটা আমরা কি জানি √1 প্লাস, যেহেতু আমাদের এখানে এক্সটা পজিটিভ ওয়াইটা নেগেটিভ, তাহলে অবশ্যই বি স্কোয়ার বাই এ স্কোয়ার। তাহলে √1 প্লাস বি স্কোয়ারের মান কত ছিল, বি স্কোয়ারের মান ছিল 1/4 আর এ স্কোয়ারের মান কত, এ স্কোয়ারের মান হয়েছে 1, তো এক দ্বারা ভাগ করা যে কথা না করা একই কথা। তাহলে √4, তাহলে 4 প্লাস 1 মানে 5, তাহলে √5/2 এটাই হলো আমাদের উৎকেন্দ্রিকতা। ওকে, এক নাম্বারটা শেষ এবং এইটাই তোমার ঢাকা ইউনিভার্সিটি 18-19 আসছিল। এখন তোমাকে যদি বলে 2 নাম্বারে যে অসীম তট, এই যে এ অধিবৃত্তের এই অসীম তটদ্বয়ের সমীকরণ, দেখো অসীম তটদ্বয়ের সমীকরণ তোমাকে কি বলছিলাম, y ইকুয়াল টু প্লাস মাইনাস বি বাই এ ইন্টু এক্স, ঠিক আছে। তাহলে দেখো তো y ইকুয়াল টু প্লাস মাইনাস বি এর মান কত, বি এর মান হয়েছে 1/2 আর এর মান কত, এর মান আসলে 1, তো ওইটা লিখলাম না, ঠিক আছে। তাহলে দেখো 2y ইকুয়াল টু প্লাস মাইনাস এক্স, এইটাই হলো তোমার অসীম তটদ্বয়ের সমীকরণ। ওকে, তো এইটা একটা অ্যান্সার, এইটা হলো আমাদের আরেকটা অ্যান্সার। বুঝতে পারছেন কিনা একটু বলেন তো, এই ম্যাথ এটা বুঝতে পারছেন কিনা, নাকি আগের ম্যাথ করে সবাই হ্যাং হয়ে গেলেন, কেউ কোনো কমেন্ট করেন না। ভাই ওই ম্যাথটা বলতেছি, ওই ম্যাথটা তোমাদের সবার প্রয়োজন নাই, যারা বুঝতে পারছো ভালো, না পারলে কোনো সমস্যা নেই, ওই ম্যাথটা অত ইম্পর্টেন্ট না, ঠিক আছে। ওরকম বড় ম্যাথ ওই যুগে একবার আসে, আর সাস্ট যখন আলাদা পরীক্ষা নিত তখন এরকম হয়তো আসতো। হ্যাঁ বলতে পারে এবার গুচ্ছের পরীক্ষা কঠিন হয়েছে, কিন্তু কখনো এরকম বড় ম্যাথ আসে নাই, কনসেপচুয়াল ম্যাথ আসছে, কিন্তু ম্যাথগুলো ছোটো ছোটোই ছিল, মাথা ঠান্ডা রাখলে করা যেত। আচ্ছা মাহবুবা মাহানুর বলছে ক্লিয়ার ভাইয়া, অর্ণব দাস হৃদয় ক্লিয়ার ভাই, শামীম ইজি। ওকে আচ্ছা দেখো এখন একটা কনসেপ্ট দেখব। দেখো ফাইনাল প্রশ্ন আজকের আর ফাইনাল কনসেপ্ট, ঠিক আছে। এতক্ষণ আমরা কি জানতাম দেখো তো, উপবৃত্ত বা অধিবৃত্তের ক্ষেত্রে মনে করো তোমার কেন্দ্র যদি মূলবিন্দু বা 0 0 হয়, সমীকরণগুলো কীরকম হয়, এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1, অথবা মনে করো অধিবৃত্তের ক্ষেত্রে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1। এই টাইপের সমীকরণিত হয় যখন কেন্দ্র কোথায়, কেন্দ্র সেন্টার 0 0 অর্থাৎ মূলবিন্দুতে, যখন কেন্দ্রটা মূলবিন্দু থেকে সরে যায় তখন আসলে সমীকরণগুলো কীরকম হয় সেটা আমরা দেখব, ঠিক আছে। দেখো মনে করো তোমাকে কেন্দ্র বলে দিল, কেন্দ্র মূলবিন্দু তার নাই, কেন্দ্র হয়েছে তোমার আলফা বিটা বিন্দুতে, ঠিক আছে। আলফা বিটা যদি হয় হলে, ঠিক আছে, কেন্দ্র আলফা বিটা হলে উপবৃত্তের ক্ষেত্রে সমীকরণটা কি হবে, এক্স মাইনাস, দেখো এই যে দেখো এটা হলো তোমার কেন্দ্রের ভুজ, এটা হলো কেন্দ্রের কোটি, তাহলে এই এক্স থেকে ভুজটা বাদ দিবা আর ওয়াই থেকে কোটিটা বাদ দিবা, ঠিক আছে। তাহলে এক্স মাইনাস আলফা হোল স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বিটা হোল স্কোয়ার ডিভাইডেড বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1। আর অধিবৃত্তের ক্ষেত্রে কি হবে, এক্স মাইনাস আলফা হোল স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই মাইনাস বিটা হোল স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1, ঠিক আছে। এটা হলো তোমার কনসেপ্ট, যে কেন্দ্রটা যদি মূলবিন্দু থেকে সরে যায় তাহলে কোথায়, আলফা বিটা বিন্দুতে সরলে তাহলে এই কেন্দ্রের অর্থাৎ এক্স থেকে আলফা বাদ দিতে হবে, ওয়াই থেকে বিটা বাদ দিতে হবে, ব্যাস এটাই হলো কথা, ঠিক আছে, বুঝছেন। এখন আসি আমরা প্রশ্নে, খেয়াল করেন একটা প্রশ্ন নিতেছি, লাস্ট প্রশ্ন আজকে। আচ্ছা মুফাত্তিয়া ইসলাম, মাহা, রিক্তামণি সবাই বলছে ক্লিয়ার, মাহি বলছে ক্লিয়ার। আচ্ছা ঠিক আছে, এখন খেয়াল করেন আজকে লাস্ট প্রশ্ন। রে ক্লাসে প্রেজেন্ট মাত্র 5-6 জন, আর আগে একসময় ক্লাসে 60-70 জন উপস্থিত থাকতো। আজকের পর হয়তো আমি আর হয়তো ক্লাস অনেকদিন পরে নিব, কারণ ভাইয়ার একটু প্রেশার আছে তো বাসা চেঞ্জ করার।
আজকে কনিক্স চ্যাপ্টার শেষ, আর তোমাদের ম্যাথের শর্ট সিলেবাসও শেষ। যেহেতু তোমাদের ফুল সিলেবাসে পরীক্ষা হবে, তাহলে ফুল সিলেবাসের চ্যাপ্টার নিয়ে আবার পরবর্তীতে হয়তো আসবো কখনো। অধিবৃত্তের সমীকরণ নির্ণয় করো। ও স্থিতিবিদ্যা বাকি আছে, ওটা তোমাদের শুভ ভাইয়া করাবে। নির্ণয় করো। আর বিপরীত ত্রিকোণমিতি হয়তো সায়রী আপু করাবে, আফরিন, যার কেন্দ্র 4,-2 এবং অনুবন্ধী ও আরক্ষের দৈর্ঘ্য যথাক্রমে অনুবন্ধী ও আর অক্ষের দৈর্ঘ্য যথাক্রমে 8 ও 12 একক। ওকে ফাইন। এখন খেয়াল করো, তোমাকে দেখো একটা অধিবৃত্তের সমীকরণ বের করতে বলছে যার কেন্দ্রটা আসলে 0,0-তে নাই, 4,-2 বিন্দুতে চলে গেছে, এবং আর এবং অনুবন্ধী অক্ষের দৈর্ঘ্য। আচ্ছা এখন খেয়াল করো, অনুবন্ধী আর আর অক্ষ কোনটা দেখো, তোমাকে মনে রাখবা, ঠিক আছে, মনে রাখবা যে আমরা যেটা উপবৃত্তে বৃহৎ অক্ষ বলতাম সেটা হলো আর অক্ষ, আর যেটাকে ক্ষুদ্র অক্ষ বলতাম সেটা হলো অনুবন্ধী অক্ষ, ঠিক আছে। তাহলে বৃহৎ অক্ষের দৈর্ঘ্য আমরা কি বলতাম, 2a, তাই না? তাহলে দেখো তো বৃহৎ অক্ষ বা আর অক্ষের দৈর্ঘ্য কত, সেটা হলো 12। তাহলে a = তোমার হবে 6, আর অনুবন্ধী অক্ষের দৈর্ঘ্য বা যেটা ক্ষুদ্র অক্ষ, এক কথায় 2b = 8, তাহলে b = তোমার হবে 4। ওকে, এখন আসি আমরা সমীকরণটা কি হবে দেখো, তোমাকে বলছি কি কেন্দ্র যদি মূলবিন্দু থেকে সরে যায় তাহলে x থেকে এইটা বাদ দিবা আর y থেকে এইটা বাদ দিবা। তাহলে দেখো সমীকরণটা কি হবে, x - 4 হোল স্কোয়ার ডিভাইডেড বাই a স্কোয়ার। a স্কোয়ার মানে কি, 6 স্কোয়ার মানে 36, মাইনাস y মাইনাস বিটা, তাহলে মাইনাস আর মাইনাসে মিলে +2 হোল স্কোয়ার ডিভাইডেড বাই b স্কোয়ার মানে 16 = 1। দিস ইজ আওয়ার অধিবৃত্তের সমীকরণ, আমরা নির্ণয় করে ফেলছি। ঠিক আছে, বুঝতে পারছেন কিনা বলেন তো, নাকি কোথাও কোনো প্রবলেম আছে অধিবৃত্তের? এতটুকু বুঝছেন? ক্লাস কিন্তু আর নাই, ক্লাস শেষ। এখন যদি আপনাদের কোনো প্রবলেম থাকে, কোনো প্রশ্ন থাকে, করতে পারেন, আমি আপনাদের প্রবলেমগুলো শুনে ক্লাস শেষ করে দিব। ক্লাসে অ্যাটেন্ডেন্স দেখলে আসলে হতাশ হয়ে যায়, আমাদের 5-6 জন ক্লাস করো, আসলে ক্লাস নিতে অনেক এফোর্ট দেওয়া লাগে তো। আচ্ছা, তাহমিন আক্তার মিম বলছে ক্লিয়ার, বাকিরা একটু বলেন। চিত্তা মনি ক্লিয়ার, শামীম জামান বলছে জি। আচ্ছা, আর কে কে আছেন একটু কমেন্ট করেন। নাইমা বিনতে আজাদ, আরে নাইমা ক্লাস আসছে, নাইমা বিনতে আজাদ ক্লিয়ার। ওকে, আর কে কে আছেন? মেহবুবা মাহানুর বলছে ক্লিয়ার ভাইয়া। নাইমা বিনতে আজাদ, আল্লাহ হাফেজ, গুড বাই, আল্লাহ হাফেজ। অর্ণব দাস হৃদয়, আশা করি কারো কোনো প্রবলেম নাই। ঠিক আছে, তাহলে আজকের ক্লাসটা এখানে শেষ করে দিই। ভালো থাকবেন সবাই। আজকের ক্লাসটা এই পর্যন্তই থাকবে, সবাই বাসায় প্র্যাকটিস করবেন আর নোটগুলো গ্রুপে জমা দিবেন। ঠিক আছে, মাহি বলছে মিস করবো, হ্যাঁ ঠিক আছে, সমস্যা নেই, ইনশাল্লাহ আবার সামনে কোনো এক ক্লাসে দেখা হয়ে যাবে। ওকে, তাহমিন আক্তার মিম, ওকে, আল্লাহ হাফেজ ভাইয়া, সবাইকে আসসালামু আলাইকুম।